প্রেসিডেন্ট ছিলেন। আর ফেনী জেলাতে এই আমি অধ্যাপক জয়নাল আবদীন সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত। তখন চতুর্দিক থেকে যুদ্ধের দাওয়া শুরু হয়েছে। এই সময় আমি একটা লোকের নাম উচ্চারণ করবো, যদিও আমার দলের নয়, আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম এমপি খালেদ আহমদ সাহেব, যিনি পাকিস্তানের 54 সাল থেকেই বারবার এমপি ছিলেন। ওনার নেতৃত্বে এই যে মোতালেব মুক্তিযোদ্ধা, মোতালেবের বাবা তখন শহর কমিটির প্রেসিডেন্ট, ওনাদের নেতৃত্বে আমাদেরকে খুব জোরে রাখা হলো। আজকে রাত্রে 10টার মধ্যেই শফিক এবং রফিক রহমানের বাড়ি তো বন্ধ করে আসেন। আমরা ছাত্র নেতারা কয়েকজন এবং আমাদের ছাত্র মজলিসের নেতারা সেখানে গেলাম। খাজা আহমদ সাহেব, মালেক সাহেব, তালেব আলী সাহেব এমপি সবাই সেখানে বসি প্রথমত আমাদেরকে অজু করাইলেন। এরপরে সেখানে কোরআন শরীফ হল। সেই কোরআন শপথের অর্থই ছিল যে আমাদের দেশ পরাধীনতার 60 পর্যায়ে আসে গেছে। তখন পাক সেনাবাহিনী এখানে কি করেছে আপনার আমাদের স্টেশনের বড় স্টেশন গুণমতি স্টেশনে এসে গেছে। এখান দিয়ে আপনার ধূপঘাট আসে গেছে। সুতরাং খাজা আহমদ সাহেব আমাদেরকে আদেশ দিলেন এই মুহূর্তে সমস্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করি আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের চোত্তরখোলা, বিলোনিয়া, তারপরে শ্রীনগর এবং বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গাতে এদেরকে পাঠিয়ে দিয়ে তোমার সাথে সাথেই বিলোনিয়াতে চলে যাও। আমরা সেই কাজটা করেছি। অসংখ্য ছাত্র এবং যুব সমাজকে ইন্ডিয়ার বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দিয়া আমরা বিলোনিয়া গেলাম। আমাদের আমরা যারা নেতৃত্বে ছিলাম ঢাকা সহ সারা বাংলাদেশের এই চট্টগ্রাম ডিভিশনের আমাদেরকে নিয়ে যাওয়া হলো আগরতলায়। কেমন ইচ্ছে আমরা জানি না। আগরতলা নেওয়ার পরে আমাদেরকে সেখানে একদিন 2-3 দিন সেখানে রাখি প্রাথমিক ট্রেনিং দিয়ে আমাদের সমস্ত কাপড় চোপড় মানে বাংলাদেশি কাপড় চোপড় সব খুলে ইন্ডিয়ান কাপড় চোপড় পরিয়ে দিয়ে সেখানে 2 দিন ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে তালিম দিলেন। তারপরে আগরতলা বিমানবন্দর থেকে বিশাল একটা কার্গো বিমান, আমার জীবনে আমি এরকম বড় বিমানও দেখি না, কার্গো বিমানে ওঠার সৌভাগ্য জীবনে হয়নি। মালবাহী জাহাজ সেখানে ফ্লোরে উপরে বসি প্রচন্ড আওয়াজে কান ফাটে গেছে। আমাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো উত্তরপ্রদেশের সাহারানপুর এয়ারপোর্ট। সাহারানপুর এয়ারপোর্ট থেকে আমাদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী তাদের গাড়ি দিয়া নিয়ে গেলেন হিমালয় পর্বতের পাথর দিয়া দেরাদুন সামরিক জায়গায়, যেখানে আইয়ুব খান, ইয়াহিয়া খান, মানিক শাহ অরোরা ট্রেনিং দিয়েছেন। এটা ভারতের উত্তর মানে এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলের বৃহত্তম সামরিক ঘাঁটি। সেখানে ট্রেনিং এর পরে আমাদেরকে আবার আগরতলা আনলেন, আমাদেরকে অস্ত্র দিলেন, দিয়ে আমাকে ফেনী জেলার জোনাল কমান্ডার করে আর ফেনী, পরশুরাম, সাগবাইয়া, ফুলগাজী এবং সোনাগাজী, ডাগরমিয়া বিভিন্ন টিম করি সেটা রেডি করি দুপুরে আনা হলো। তারপরে এই চোত্তা বলা হয় এখান দিয়া মামুদারি বাজারের উপর দিয়া কাছুড়ি একটা গ্রাম দেখবেন, কাছুড়ি, সেই কাছুড়ি গ্রাম দিয়ে আমাদের জীবন দেখেন নাই মানে এক একদিন কুকুরের মতো এক এক জায়গায় ক্ষেতের মধ্যে জঙ্গলের মধ্যে আমাদের বাড়িয়ে দেখতে গেল। মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে। সর্বপ্রথম আমরা রাধাপুর আদমিয়ার বাড়িতে কোরবানপুর আঘাত হইলাম। রাজাকার এবং তাদের সাথে আরো মুসলমানরা আমাদেরকে আক্রমণ করিল। সেখানে আমাদের কয়েকজন লোক নিহত হইল। আমাদেরকে আল্লাহ হয়েছে প্রচন্ড যুদ্ধের মধ্য দিয়ে তাদের বহু লোক নিহত হয়ে গেল। তারা জানতে না যে আমাদের কাছে এত বেশি
উন্নত মানের আগ্নেয়াস্ত্র আছে। তারপরে এটাই হলো আমাদের যুদ্ধের প্রথম। এরপরে চলে গেলাম আমরা সেনবাগ। সেখান থেকে আস্তে আস্তে আসলে আমাদের সংস্কৃতি বাড়তে শুরু করলো। আমরা ইন্ডিয়াতে খবর দিলাম, আস্তে আস্তে আমাদের লোকজন আমাদের সাথে বাড়তে শুরু করলো। প্রতিটা থানায় আমাদের লোকজন বাড়লো। ওয়ারলেসের মাধ্যমে আমরা তখন আমাদেরকে বলা হইল যে তোমরা সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে গেরিলা যুদ্ধ হিসাবে অতর্কিতে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে তাদের ভোটঘাট সম্পূর্ণ ধ্বংস করে দাও। সর্বপ্রথম ব্রিজ ঢাকা চট্টগ্রামের গণপতি রেলওয়ে ব্রিজ, তারপরে দিয়ে আমরা সিলেরিয়া ব্রিজ, এভাবে অসংখ্য ব্রিজ, দুমঘাট ব্রিজ, আস্তে আস্তে আমরা সবগুলো ধ্বংস করলাম। তখনই কিন্তু পাক বাহিনীর চলাচল অনেকটা স্থিমিত হয়ে তারা ভয় পেয়ে গেল। এই ফেনীতে এই অফিসের একটু পশ্চিম পাশেই কৃষি খামার দেখছেন, এটা আপনারা এখনো আছে বিশাল কৃষি খামার। এই কৃষি খামারে কিন্তু তাদের ক্যাম্প ফেনী কলেজে, তাদের ক্যাম্প টেকনিক্যাল ইনস্টিটিউটে। এরপরে আমরা রাতের অন্ধকারে গোপনে, অত্যন্ত গোপনে আসি, পট করে কামান গোড়া গোড়া মারে কিছু মারে দিয়া চট করে গেলে কিন্তু নিয়ম হইল হিট এন্ড রান, হিট এন্ড রান। কারণ যেহেতু আমাদের এখানে থাকা জায়গা তো নেই, এইভাবে আমাদের বহু সৈনিকের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের চতুর্পাশ থেকে এখানে ঘেরাও করতে শুরু করলাম। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা 6 ডিসেম্বর আমাদের সেনাবাহিনী ইন্ডিয়ান বর্ডার জাপানি মানুষ সেখানে ওয়্যারলেসে কথাবার্তা হলো যে তোমরা অন্তত কমসে কম শহর থেকে 5 মাইল 3 মাইল পিছিয়ে যাও। কারণ কামানের গোলা যখন সেখানে পড়তে শুরু করবে আমাদের লোকেরা মারা যাবে। আমরা একটু পিছিয়ে গেলাম, তারা কামান টামান মারলেন, কিন্তু কামান মারিয়া যাদেরকে কিছু করতে হয় নাই, অবস্থার পরিবর্তন দেখেই পাক হানাদার বাহিনী দ্বিতীয়ভাবে বিরক্ত হয়ে গেলেন। পশ্চিমবঙ্গ এই দাদুমইয়া হইয়া আপনার সমুহানি সোনাইমুড়ি হইয়া কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে গেল, আর পূর্ব দিকের বাহিনী তারা শুরু হইয়া আপনার সেখান থেকে কুমিল্লা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চলে গেল। 6 ডিসেম্বর চতুর্পাশ থেকে টেলিফোনে এমনকি আমাদের ওয়্যারলেসে যোগাযোগ করি আমাদের মিত্রবাহিনী বলতে বাংলাদেশি এবং ইন্ডিয়ান বাহিনী আর আমরা গেরিলারা সবাই টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে করতে আমরা ফেনীকে গিয়ে ফেলি, এবং ফেনী ভোর বেলায় সূর্য ওঠার আগেই ফেনী টান মোড়ে আসি আমরা সমাবেত। সেখানে উল্লাস হয়। আর এরপরে আমরা গেলাম ফেনী কলেজে, ফেনী হাই স্কুলে, ফেনী পিটিআইতে দৃশ্য দেখার জন্য, যেখানে তাদের ক্যাম্প ছিল। বিশ্বাস করেন আজকে আমার চোখ পানি পড়ছে। ফেনী কলেজ, ফেনী হাই স্কুলে, ফেনী পিটিআইতে, ফেনী কলেজের পেছনের ফিল্ডে কি পরিমাণ মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করে লাশ রাখতে, এই সমস্ত লাশদেরকে উদ্ধার করে আমরা বিভিন্ন জায়গায় দাফন করতে পারি। ফেনী মুক্ত হয় 6 তারিখ, 14 তারিখে চট্টগ্রাম মুক্ত হয়। 16 ডিসেম্বর টিক্কা খানের আত্মসমর্পণের মধ্য দিয়ে রেসকোর্স ময়দানে, আজকে সেটাকে বলে সরোয়ার্দী উদ্যান, সে তার আত্মসমর্পণের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা। আমি সংক্ষেপে বলতেছি, এর মধ্য দিয়া হাজার হাজার মুক্তিযোদ্ধা তাদের জীবন দিয়েছে দেশের জন্য। আমার দেশের হাজার হাজার নারী সমাজ তাদের ইজ্জত হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। সন্তান হারা মায়ের করুণ আর্তনাদ আমরা দেখেছি, আমাদের বুক হারিয়েছি।